তো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। তোমরা যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করছো, তো তোমাদের সকলেরই একটা উদ্দেশ্য থাকে যে ইউজিসি নেট প্রিপারেশনটা কেমন হবে সেটা জানার তো একটা টার্গেট থাকেই। তার সাথে সাথে এক্সামটা কোয়ালিফাই করার পর তোমরা কি করবে, কোন কোন অপরচুনিটিস রয়েছে এবং কোন কোন দিকে কিভাবে এগোলে তোমাদের প্রপার একটা সাকসেসফুল জার্নি কমপ্লিট হবে এবং তোমরা তোমাদের যে সাকসেস সেটা যাতে পেতে পারবে, সেই জন্য আজকে আমাদের সাথে রয়েছেন এমন একজন মানুষ যিনি এই পুরো বিষয়টায় অত্যন্ত অভিজ্ঞ এবং তিনি নিজের কেরিয়ারে ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, পিএইচডি করেছেন এবং তিনি বর্তমানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি গভর্নমেন্ট কলেজে এবং তিনি এই একাডেমিক ব্যাপারে তার কিন্তু প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তো তিনি আমাদের মধ্যেই রয়েছেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ডক্টর দেবদীপ ভট্টাচার্য স্যার। তিনি হচ্ছেন আমাদের উত্তরবঙ্গ ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আন্ডারে একটি কলেজ রয়েছে সুকান্ত মহাবিদ্যালয়, সেই সুকান্ত মহাবিদ্যালয়েরই তিনি একজন জিওগ্রাফি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আজকে স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইউজিসি নেটের যত অ্যাসপিরেন্টস রয়েছেন তাদেরকে সঠিকভাবে গাইড করা এবং তাদেরকে বোঝানো যে কোন কোন ভাবে ইউজিসি নেটের প্রিপারেশনটা করলে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা যাতে সাকসেস পেতে পারো এবং তার সাথে সাথে এক্সামটা কোয়ালিফাই করার পর তোমরা ঠিক কিভাবে এগোলে, কোন কোন স্টেপস গুলো নিয়ে এগোলে তোমরা আজকে স্যার যে জায়গাটায় রয়েছেন তো তোমরাও সেই জায়গাটা একদিন অ্যাচিভ করতে পারবে। তো আমি প্রথমেই স্যারকে বলবো যে স্যার প্লিজ আপনি আপনার একটু আপনার যা যা অ্যাচিভমেন্টস এন্ড যা যা রয়েছে একটু স্টুডেন্টদের সাথে যদি শেয়ার করেন তাহলে স্টুডেন্টদেরও ভালো লাগবে। স্যার প্লিজ একটু শেয়ার করে দিন। আচ্ছা, প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাকে এই সেশনে একজন বক্তা হিসাবে বা একজন তুমি যেটা একটু বেশি বললে হয়তো অ্যাচিভার, আমি অতটা নিজেকে ভাবি না। যাই হোক, আমাকে তুমি এখানেতে ডেকেছো এবং ইনভাইট করেছো এবং কিছু বিষয় নিয়ে যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদেরকে হেল্প করার জন্যই আমাকে বলেছো। তো আমি প্রথমত আমি বলি আমার জার্নিটা শুরু হয়েছিল 2007 থেকে। আমি মাস্টার্স কমপ্লিট করার পরেই সেই সময়টাতে আমি নেটের জন্য পড়াশোনা শুরু করে দিই। সেই সময় দাঁড়িয়ে তখন তো ডেসক্রিপটিভ নেট হতো, তখন তো এমসিকিউ হতো না। তো আমাদের তখন 200 মার্কসের 4 পেপার দিতে হতো জিওগ্রাফি। তো আমি সেই রকমই তখন একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমি একটা জিনিস আমার মাথায় ছিল যখন আমি মাস্টার ডিগ্রি করছি তখন থেকেই, যে আমি এইভাবে যদি পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করি, যখন পার্ট 1 বা পার্ট 2 আগে থেকেই, যে আমি যদি পড়াশোনাটাকে ওই ঘেঁষা করে ফেলি তাহলে আমার হয় তাড়াতাড়ি পেতে সুবিধা হবে। তো যে কোনো কারণেই হোক আমার আমি সেকেন্ড টাইম দিয়েই আমি নেট ক্লিয়ার করে নিই। সেটা ছিল 2008 ডিসেম্বরের নেট। আর এরপরে আমি পিএইচডির জন্য এনরোল হতে একটু আমার সময় লাগে, তার কারণ রেজিস্ট্রেশন হতে একটু টাইম লাগে। আমি 2012-এ আমি পিএইচডি রেজিস্ট্রেশন কমপ্লিট করি, তার কারণ আমরা ছিলাম পিএইচডি ফার্স্ট কোর্স ওয়ার্কের ব্যাচ। ওই আমাদের দিয়েই প্রথম শুরু হয়েছিল যে আগে কোর্স ওয়ার্ক করতে হবে, তারপরে পিএইচডি করতে হবে, পিএইচডি রেজিস্ট্রেশন। তাহলে আমাদের সেই যে পিএইচডি রেজিস্ট্রেশনটা হতে একটু সময় লেগে যায়, তার কারণ ফার্স্ট ব্যাচ ছিল তো কোর্স ওয়ার্কের। প্রায় ওটা ওটা এমনি লাগার কথা 6 মাসের মধ্যে, কিন্তু আমাদের সময় ছিল 1 বছরের বেশি লেগেছিল আমাদের সময়। ওটা ফার্স্ট টাইম ছিল বলে হয়তো। তো Yes, মানে তখন তো সিলেবাস গুলো ফ্রেম করছিল, আমার মনে আছে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে ক্লাস করতাম। কখনো যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে ক্লাস করেছি, কখনো ক্যালকাটায় করেছি, কখনো আবার আমি স্টেট ইউনিভার্সিটিতে ক্লাস করেছি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডির জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। এরপরে আমি জমা দিই ঠিক ওই 5 বছরের মাথায় 2017 আর 2018-তে অ্যাওয়ার্ডেড হই। 5 বছরের মধ্যেই আমি জমা দিই। আর আমি স্টেট ইউনিভার্সিটি ব্যাচের ফার্স্ট স্কলার, যে কিনা জিওগ্রাফি ডিপার্টমেন্টে প্রথম প্রিসাবমিশন দিয়েছিলাম। কারণ ওটা ছিল মানে ওই ইউনিভার্সিটির প্রথম যাত্রা শুরু হয়েছিল আমাদের ওই ব্যাচটা দিয়ে। তো আমি আমি পিএইচডির জায়গাটায় পরে আসবো, আমি একটু নেটের কথায় আসি। সেই সময় তো ডেসক্রিপটিভ, ওই সময়ের যে প্রস্তুতির থেকে এখনকার যে প্রস্তুতি একটু তো আলাদা হয়েছে, কিন্তু বেসিক yes, জায়গাটা কিন্তু চেঞ্জ হয়নি। বেসিক জায়গাটা আমি আমি সেই সময়ও কনসেপচুয়াল পড়াশোনা করেছিলাম, টপিক ধরে পড়াশোনা করেছিলাম, থিম ধরে পড়াশোনা করেছিলাম। আমি এই এমসিকিউ বলে এখন যেটা অনেক সময় সমস্যা হয়েছে, কারণ আমি বহুদিন ইউজিসি নেটের জন্য স্টুডেন্টদেরকে পড়িয়েও ছিলাম, এখন আমি পড়াই না, কিন্তু সেই সময় যতদিন না আমি কলেজ সার্ভিস কমিশন দিয়ে কলেজে পেয়ে গেছি ততদিন পর্যন্ত আমি নেটের জন্য পড়াতাম।
তো আমি তাদেরকে সবসময় বলতাম যে তোমরা কিন্তু এমসিকিউ বলে এমসিকিউ এর পেছনে দৌড়িও না, তোমরা কিন্তু থিম ওয়াইজ একটা পড়াশোনা করো। জাস্ট আমি একটা ভূগোল থেকে এক্সাম্পল দিই, সাইকেল অফ ইরোশন ধরো। তো সাইকেল অফ ইরোশন কে বলেছেন? ওই পেঙ্ক, প্রথমে ডেভিসের নাম, পেঙ্কের নাম, হ্যাকের নাম, কিং এর নাম, এগুলো তো আসবেই, কিন্তু আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। পেঙ্ক কি বলেছেন, হ্যাক কি বলেছেন, ডিফারেন্সটা কোথায়। তো আমি কিন্তু সেইভাবেই তখন থেকে নিজেও পড়েছিলাম এবং এইভাবে স্টুডেন্টদেরকে পড়াতাম। তো জার্নিটা খুব একটা যে তোমার সহজ তো একদমই নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি তুমি লেগে থাকো, যদি তুমি ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো, যদি তুমি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই পারবে। আমি দুবারে পেরেছি, বা অনেকে হয়তো একবারে পেরেছে, অনেকে হয়তো 7বারে পারে, কিন্তু যে লেগে থাকে সে কিন্তু পারবে। মানে কোথায় হাল ছেড়ে দিলে হবে না। একদম। স্যার, একটা কথা বলার আছে যে আমরা যদি ইউজিসি নেটের ডেটাটা দেখি, যতজন এক্সাম দেয় তার মধ্যে 94% লোকজন কিন্তু পাস করতে পারে না, অনলি 6% লোকজন পারে, তার মধ্যে 1% জেআরএফ পায়। তো আমার প্রশ্নটা এটাই, যেহেতু মাস্টার ডিগ্রিটা আমাদের ইউজিসি নেট ওপর বেস করে যে এক্সামটা হচ্ছে, সেটা মাস্টার ডিগ্রি সিলেবাসের ওপর বেস করে, মানে মাস্টার ডিগ্রিতে আমরা যে সাবজেক্ট দিচ্ছি তার উপর বেস করে আমরা ইউজিসি নেট দিই। তো মাস্টার ডিগ্রিতে দেখা যায় এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে খুব ভালো রেজাল্ট করে, পারফর্ম করে, কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীরাও হয়তো ইউজিসি নেটের এক্সামে গিয়ে পাশ করতে পারে না। তো এক্ষেত্রে গ্যাপটা কি রয়েছে বা কি মিস্টেক স্টুডেন্টরা করছে, যার জন্য ইউজিসি নেট এরকম ন্যাশনাল লেভেলের পরীক্ষায় গিয়ে তারা নিজের সাবজেক্টে এত ভালো ইউনিভার্সিটিতে করেও তারা পাশটা করতে পারে না? এটার কারণটা কি স্যার? একদম, আমি তোমার প্রশ্নের উত্তরটা দেবো, কিন্তু তার আগে একটা একটুখানি ফ্যাক্ট আমি বলে দিই। আজকের সময় দাঁড়িয়ে হয়তো 6%, যখন আমরা ডেসক্রিপটিভ নেট দিতাম তখন সব মিলিয়ে পাস করতে হচ্ছে 1.5%, কোনো সময় 1%, ম্যাক্সিমাম 2%, আর জেআরএফ তো মানে ফ্র্যাকশনে করতো। হ্যাঁ, সেই সময়ের থেকে এখন ইজি হয়েছে, এটা প্রথম কথা। এবার ইজি হয়েছে এই কারণে নয় যে তোমার কোয়েশ্চেন ইজি হয়েছে, সেই কারণ সেই সময়ের থেকে যে পরিমাণে আমরা মেটেরিয়াল হাতে পেতাম, স্টাডি মেটেরিয়াল হাতে পেতাম, এখন আমাদের কাছে অনেক ধরনের ওয়ে আউট আছে। তারপরে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, তোমাদের প্ল্যাটফর্ম রয়েছে, যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো স্টুডেন্টদেরকে কিন্তু ভালো পরিমাণে দিশাটা দেখাতে পারে, সেই দিশাটা দেখানো খুব দরকার। আর এখান থেকেই ওই মানে তুমি যে প্রশ্ন করলে তার উত্তরটা বেরিয়ে আসবে, যে দিশা দেখানোটা দরকার। শুধুমাত্র ভালো আমি মার্কস পেয়েছি বলে পোস্ট গ্রাজুয়েটে আমি অনেক অনেক ভালো পার্সেন্টেজ পেয়েছি, তার মানে এই নয় যে তুমি কিন্তু কনসেপচুয়ালি ঠিকঠাক পথে গেছো। মার্কস একটা, তোমার পিজি এক্সামেতে মার্কস পাওয়া আর নেটের পড়াশোনা করা একটু হলেও আলাদা। সেখানে আমরা কোয়েশ্চেন ওয়াইজ যাই, এখানে আমরা টপিক ওয়াইজ যাব, থিম ওয়াইজ যাব, এখানে কোনো আমার সেভাবে কিন্তু প্র্যাকটিক্যালে মার্কস তোলার তো জায়গা থাকবে না, কিন্তু প্র্যাকটিক্যালের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যার জন্য সেই রিলেটেড যদি প্রশ্ন আসে তাহলে সেগুলো আমি করতে পারবো। আমি একটা কথা স্টুডেন্টদেরকে অনেকবার বলতাম, ওরা কি করতো, ওরা অনেক সময় কি করতো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে প্রশ্নগুলো ফলো করতো, তার কোনটা সঠিক উত্তর সেটা ফলো করতো। যেমন আমি ধরো একটা প্রশ্ন জিওগ্রাফি থেকে এক্সাম্পল দিই, যে মরু অঞ্চলেতে কি ধরনের ক্ষয়চক্রের প্রক্রিয়া দেখা যায়, তাকে আমরা কি বলবো, পেডিপ্ল্যানেশন নাকি পেনিপ্ল্যানেশন বলবো, এক্সেগ্রেসিভ, আরো অনেক রয়েছে, করে 4টে অপশন। তো আমি যদি এখানে যদি এইভাবে পড়াশোনাটা করি যে মরু অঞ্চলেতে পেডিপ্ল্যানেশন, তাহলে আমি একটা জায়গায় থেমে গেলাম। কিন্তু আমি যদি অপশন গুলো নিয়ে উল্টো দিক থেকে পড়ি, যে পেনিপ্ল্যানেশনটা কি, পেডিপ্ল্যানেশন কি, হ্যাঁ তোমার তোমার ধরো আরো যেগুলো রয়েছে আর কি, হ্যালডেন হ্যাং কি, হ্যাঁ আরো যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে যদি আমি যদি ওইখান থেকে পড়াশোনা উল্টো দিক থেকে শুরু করি, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি একটা কোয়েশ্চেন থেকে 4টে দিশা বেরিয়ে যাবে। যে এইবারে পেডিপ্ল্যানেশন এসছে বলে তো পরের বার তো অন্য কিছু আসতে পারে না, হ্যাকেরটাও আসতে পারে, কিং এর। মানে আমরা এখান থেকে বুঝলাম যে যদি আমরা এমসিকিউ পড়ি, সেক্ষেত্রে যে 4টে অপশন রয়েছে, একটাকে না পড়ে বাকি অপশনস গুলোকে আমাদের পড়তে হবে, একদম, যাতে করে পুরো বিষয়টা আমার একটা ধারণা তৈরি হয়ে যায়। একদম, একদম। স্যার, আরেকটা জিনিস বলার আছে, এই জিনিসটা আমি নিজেও আমার প্রিপারেশনের জার্নির সময় ফেস করেছিলাম। সেটা হচ্ছে, যেহেতু আমরা ইউজিসি নেট এক্সামটা দিচ্ছি আমার মাস্টার্সের সাবজেক্টের উপর বেস করে, তো এরকম প্রচুর মানুষজন প্রথমেই বলে দেয় যে শুধুমাত্র এমসিকিউ করে চলে যাও, তোমার পেপার টুটা হয়ে যাবে, যেহেতু এখন এমসিকিউ বেস, যেটা আপনি অলরেডি প্রথমে শুরুতেই বলেছেন। তো সেই করতে গিয়ে অনেকে কি করে, সিলেবাস অনুযায়ী টপিকটাকে না ক্লিয়ার করে আগে এমসিকিউ পড়ে চলে যায়, ভাবে তার হয়ে যাবে। তো সেই করতে গিয়ে তার সময়টা নষ্ট হয়। তা আপনি স্যার একটু স্টুডেন্টদেরকে এটা বলুন যে মানে সিলেবাসটা পড়ে ধরে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ ইউজিসি নেটের জন্য।
প্রথম কথা হচ্ছে, যদি আমি একটা রোড ম্যাপ তৈরি করে নিই সামনে, যে আমি আমার সেখানে কিন্তু ফার্স্ট মান্থ আমি ধরলাম আমার হাতে 6 মাস সময় আছে, আর আমি টার্গেট করছি আমি জেআরএফ পাবো। এটা ইম্পসিবল নয়, কিন্তু খুব হার্ড, খুব হার্ড। কিন্তু নেটটা আমার মনে হয় 6 মাসের পড়াশোনাতেও সিস্টেমেটিক্যালি পড়াশোনা করাতে এলএসটা ক্লিয়ার করে দেওয়া যায়। কিন্তু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে। কিরকম না, আমি একটা বিষয় শুরু করছি, ধরলাম জিওমর্ফোলজি। তো জিওমর্ফোলজিতে আমার যা যা সিলেবাসে আছে সেই প্রত্যেকটা জিনিস তো আমাকে পড়তেই হবে। সঙ্গে সে ভেতরে যে কিওয়ার্ডস গুলো আছে, যেমন ধরলাম হচ্ছে আমি একটা খুব সহজ একটা কিওয়ার্ডস নিলাম, ওয়াটারফলস। ওকে, ওয়াটারফলস, তো ওয়াটারফলস কি এসব তো আমরা জানি। ওয়াটারফলস কি এইভাবে প্রশ্ন বা ডিফাইন ওয়াটারফলস, এক্সপ্লেইন ওয়াটারফলস আসবেও না। তো ওয়াটারফলস নিয়ে আমাকে তখন জানতে হবে কি ওয়াটারফলস কত ধরনের হয়, ওয়াটারফলস কিভাবে কোথায় গঠিত হয়, কি তার নাম, এক্সাম্পল কি, কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট। যদিও এরকম ইজি প্রশ্ন নেটে খুবই কম আসে। আমি রিজিওনাল প্ল্যানিং এর দিক থেকে যদি বলি, ধরো তোমার একটা অঞ্চলকে কি কিভাবে ঠিক করা যায়, তার মধ্যে গ্র্যাভিটি অ্যানালিসিস একটা। তো গ্র্যাভিটি অ্যানালিসিসটা কে বলেছিলেন, কত সালে বলেছিলেন, গ্র্যাভিটি অ্যানালিসিসটা দেওয়ার আগে কোন অ্যানালিসিস ছিল, সেটা থেকে এটা এসছে এই কনসেপ্টটা। বা গ্র্যাভিটি অ্যানালিসিসের পরবর্তীকালে আর কি কি ভালোভাবে অন্য কি অ্যানালিসিস এলো, বিশেষ করে মডেলগুলো, সেই সমস্ত মডেলগুলোর ইয়ার, ওই সমস্ত মডেলগুলোর কে ওই মডেলটা দিয়েছেন, এবং সেটাকে আবার হায়ারার্কিক্যাল অর্ডারে সাজানো, যে কোনটা আগে কোনটা পরে। তো আমি জাস্ট এটাই বলতে চাইছি যে একটা জিনিস সম্পর্কে যখন জানছি, একটা থিম সম্পর্কে যখন জানছি, তখন সেটা সম্পর্কে সম্পূর্ণ জানো। সেটা থেকে কিছু ওই এমসিকিউ নিয়ে আমি সেগুলো পড়াশোনা করে চলে গেলাম, তাহলে কিন্তু তুমি কখনোই নেট ক্লিয়ার করতে পারবে না। একদম স্যার। স্যার আরো একটা প্রশ্ন যেটা আমি নিজে ফেস করেছি, মানে অ্যাকচুয়ালি আমি একজন অ্যাসপিরেন্ট ছিলাম যখন আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমার মনে হয় সমস্ত স্টুডেন্টরাই সেটা ফেস করে। তো এরকমই আরো একটা প্রবলেম যেটা আমি দেখেছিলাম যে ধরুন ইউজিসি নেটের প্রিপারেশন যখন স্টুডেন্টরা করে, ধরুন কারোর এলএস হয়ে গেল, তো সে ধরুন জেআরএফ এর জন্য প্রিপারেশন করছে। এবার তার মধ্যে সে তো পিএইচডির জন্য বিভিন্ন জায়গায় অলরেডি ইন্টারভিউ দেওয়া স্টার্ট করে দেবে। এবার সেক্ষেত্রে নেটের প্রিপারেশনের সাথে সাথে যদি সে মানে রিসার্চ প্রপোজালটাকে না বানিয়ে রাখে, তাহলে তাকে কিন্তু প্রবলেমে পড়তে হয়, যেটা আমার নিজের ক্ষেত্রে হয়েছিল। আমি যখন নেটে প্রিপারেশন করছি, জেএনইউতে আমার এন্ট্রান্স এক্সামের নাম চলে এসেছিল, তো নেট প্রিপারেশন চলাকালীন, তো তখন আমাকে মানে 1-2 দিনের মধ্যে প্রপোজাল বানিয়ে আমাকে দিতে যেতে হয়েছিল, যেটা খুবই কষ্টকর, এবং এটা আমার মনে হয় না রাইট অ্যাপ্রোচ বলে। তো না, আপনি স্যার একটু এটা বলে দিন, যেহেতু যারা নেট প্রিপারেশন করছে তাদের লক্ষ্য থাকে কি হায়ার স্টাডিজ করা, পিএইচডি করা। তো নেটের প্রিপারেশনটা যবে থেকে স্টার্ট হচ্ছে তখন থেকে তারা এই রিসার্চ প্রপোজাল বা কি নিয়ে রিসার্চ করবে সেটাকে নিয়ে তারা কিভাবে ভাবনা চিন্তা করতে পারে পড়াশোনার পাশাপাশি? একদম ঠিক বলেছো। মানে এই সমস্যাটা আমি এখনো আমি তো এখন নর্থ বেঙ্গলে চলে এসেছি, আগে আমি যখন কলকাতায় ছিলাম আমার প্রচুর স্টুডেন্ট যারা এখন মানে নেট ক্লিয়ার করে আছে, কিন্তু তাদের কাউর এলএস হয়ে গেছে, জেআরএফ হয়ে গেছে, জেআরএফ হওয়া সত্ত্বেও সে হয়তো ইউনিভার্সিটিতে ঢুকতে পারছে না। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে জেআরএফটা ক্লিয়ার করে ফেলেছে বা এলএস করে ফেলেছে, কিন্তু তার কাছে স্ট্রং রিসার্চ প্রপোজাল রেডি নেই। এবং কিছুদিন আগেই আমার এক ছাত্রী আমাকে ফোন করলো, ফোন করে বললো যে স্যার আমি আমার এরকম ধরনের বিশ্বভারতীতে ইন্টারভিউ সামনে, রিসার্চ প্রপোজাল আমার তো তৈরি নেই। তো আমি বললাম তো কতদিন বাদে ইন্টারভিউ, ও বললো যে 7 দিন পরেই আমার ইন্টারভিউ। তো যথারীতি আমি যতদূর খবর পেয়েছি স্টুডেন্টটি কিন্তু ইন্টারভিউতে চান্স পায়নি তারপর। তো আমার খুব খারাপ লেগেছে, কিন্তু তারপর আমি ওকে বললাম যে তুই প্রথম শুরু কর। সবার আগে আমি যেটা বলবো, যারা একদম মানে মাস্টার্সে রয়েছে ওদের থেকেই সে মানে প্রথম থেকে ধারণাটা তৈরি হবে। যখন আমি মাস্টার ডিগ্রিতে তোমার ডিসার্টেশনের কাজটা করছি, সেই ডিসার্টেশনের কাজটা হয়ে যায় কিরকম অনেকটা, যে আমি অমুক স্যারের কাছে করব, উনি উনি যেটা বলে দেবেন সেই অনুযায়ী আমি টপিকটা যাব। হওয়া উচিত ঠিক অন্যরকম, আমার ভালোবাসার কি টপিক আমি সেটা নিয়ে এগোবো। সেটা নিয়ে যদি সেই স্যার বা মাস্টারমশাইকে অ্যাপ্রোচ করা হয়, তাহলে আমার ধারণা, আমি একজন মাস্টারমশাই হিসাবে বলছি, তিনি খুশিই হবে যে একটা স্টুডেন্ট নিজে থেকে ভেবে নিয়ে এসছে। এবং উনি তখন চেষ্টা করবেন যে ওটাকে কি করে আরো স্ট্রং করে দেওয়া যায় ওই জায়গাটা। তো যদি সেই এম এর যে ডিসার্টেশন বা এমএসসির যে ডিসার্টেশনটা যদি আমি সেই সময় একটা গ্রাসরুট লেভেলের কাজ করে ফেলতে পারি, তাহলে আমার কাছে একটা দিশা অলরেডি তৈরি হয়ে গেল। আমি সেটা নিয়ে এবারে আরো কিভাবে এগোবো সেটা যদি আমি করি, তাহলে আমি একদম 1 থেকে শুরু করছি না, আমি অ্যাটলিস্ট 5 অব্দি এগিয়ে গেছি, এবার আমি আরেকটু এগোতে পারবো সেরকম।
তো তাহলে এই যে তোমার যে পরিস্থিতিটা হয়েছিল সেই পরিস্থিতিকে ওভারকাম করতে গেলে আমাকে আগে থেকে রিসার্চ প্রপোজাল রেডি রাখতে হবে, এবং রিসার্চ প্রপোজালটা এমএসসি বা মাস্টার ডিগ্রিতে যে স্যার বা ম্যাডামের কাছে করছি ওনার সঙ্গে কথা বলে ওনার সঙ্গে টাচে থেকে সেই কাজটা কিছুটা এগিয়ে রাখতে হবে। আর খুব ভালো স্ট্রং ভাবে রিসার্চ মেথোডোলজিকে ফলো করতে হবে। রিসার্চ মেথোডোলজি অনেক সময় স্টুডেন্ট আমি দেখেছি ওই পেপারটা একটা ছোট পেপার হিসেবে হয়তো মাস্টার্সে থাকে, কিন্তু অতটা গুরুত্ব দেয় না, পরবর্তীকালে দেখে ওটাতে এমসিকিউ তে কাজে লাগে, কিন্তু ওটাই অ্যাকচুয়াল বেস আমি যে সিনপসিসটা রেডি করব। তো তখনই আমাকে হাইপোথিসিস নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে আমার এই কাজের হাইপোথিসিস কি হবে, তার অল্টারনেটিভ হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস কি, রিসার্চ মেথোডোলজিকে সেভাবেই ফ্রেম করব। আর রিসার্চ মেথোডোলজি তারপর যত সময় যাবে নিজের এক্সপিরিয়েন্স, নিজে ফিল্ডে গিয়ে যখন প্রথমবার ফিল্ডে যাব নিজে রিয়েলাইজ করবো যে আমার রিসার্চ মেথোডোলজিতে অন্যভাবে লিখতে হবে, অন্য চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে। তো এটা কিন্তু শুরু হয়ে যাওয়ার প্রসেস অনেক আগে থেকে। এমন নয় যে আমি এমএ করেছি এবার কি করব, এবার আমি নেট দিই, এবার আমি নেট দিয়ে আমি এলএস পেয়ে গেলাম, এবার আমি সবাইকে দুষছি যে আমাকে তো কেউ নিচ্ছে না, আমার এলএস তো ছেড়ে দাও, আমার জেআরএফটাও নষ্ট হয়ে যাচ্ছে। নিজেকে ওই জায়গাতে রেডি রাখতে হবে, রেডি টু ফেস এনি ইন্টারভিউ, এবং এর জন্য তোমাকে আগে থেকে রিসার্চ প্রপোজাল রেডি রাখতে হবে এবং সেটা সম্পর্কে কনফিডেন্ট হতে হবে। একদমই তাই স্যার। স্যার আরো একটা কথা বলার আছে যে ধরুন ইউজিসি নেট কেউ কোয়ালিফাই করলো, আহ, তার ধরুন ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড খুব একটা সাউন্ড নয়, এবার জেআরএফ হলে তো সেই ইউজিসি থেকে একটা ভালো হ্যান্ডসাম ফেলোশিপ পাবে পিএইচডি করার জন্য, কিন্তু ধরুন কেউ যদি মানে এলএস পায়, তো এবার বারবার সে জিআরএফ এর জন্য ট্রাই করছে কিন্তু হচ্ছে না, এবার সে তো পিএইচডির জন্য এগোবে, এবার সেক্ষেত্রেও এলএস যদিও পায়, সেক্ষেত্রে এলএস এর ওপর বেস করে কি সে কোনো গভর্নমেন্ট থেকে কোনো ফেলোশিপ বা কিছু কিভাবে হতে পারে যাতে সে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল সাপোর্ট যেতে পায় তার নিজের পড়াশোনাটার জন্য। তো যারা এলএস পাচ্ছে তাদের জন্য এরকম কিছু অপশনস বা অপরচুনিটি আপনি যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় স্যার। এই জিনিসটা একটু ভ্যারি করে বলতে শুধু এলএস পাওয়া না এরকম অনেকের রয়েছে পাশে তুমি মানে একটা পার্টিকুলার ধর একটা তোমার ধর 2025 যে ব্যাচটা বেরিয়েছে একটা পার্টিকুলার ইউনিভার্সিটি, তো ও তো একা পায়নি, ওর সাথে আরো 20 জন পেয়েছে দেখা যাবে বা 10 জন পেয়েছে দেখা যাবে, এখন অনেকেই নেট পাচ্ছে বলে, বা ওর থেকে একটু সিনিয়র ওর থেকে জুনিয়র অনেকেই পেয়ে বসে আছে। তো শুধু এলএস পেয়ে ওই ওই বিষয়টা, তখন এলএস হচ্ছে আমি এক ধাপ এগিয়ে গেছি, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমাকে দুধাপ এগোতে হবে, মানে ঠিক। একসঙ্গে দুধাপ এগোতে হবে। না হলে এখন যেরকম ধরনের কম্পিটিশন তাতে একটু কম্পিট করা সমস্যা হয়ে যায়। এবার হচ্ছে স্কোপটা কোথায় হচ্ছে যে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন যা তোমার মেজর রিসার্চ প্রজেক্ট আনছেন, মাইনর রিসার্চ প্রজেক্ট আনছেন, তারা কিন্তু ইদানিং সময় আইসিএসএসআর খুব ভালো ভালো প্রজেক্ট দিচ্ছে, বড় বড় প্রজেক্ট দিচ্ছে, সেখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসোসিয়েটের জন্য তারা কিন্তু কল করছে। সেখানে যখন তারা এক্সপেক্ট করছে যাকে নেবে তাকে শুধু এলএস পেলে তখন সে তো অ্যাপ্লিকেবল হয়ে গেল, এলিজেবল হয়ে গেল, ইন্টারভিউতে ডাকলো, কিন্তু ইন্টারভিউতে ডাকার পর আরেকটু এগোতে হবে। আরেকটু এগোনোর প্রথম ধাপটা হয়ে যায় আমাদের মাস্টার ডিগ্রিতে, যখন আমি একটু জিওগ্রাফিক ভাষা এখানে উদাহরণ দিচ্ছি, যদি অন্যান্য সাবজেক্ট তুমি যদি বলো আমি কিছু কিছু হয়তো দেওয়ার চেষ্টা করতে পারবো। একদম। এটা হচ্ছে যে আমি যদি রিমোট সেন্সিং জিআইএস এর জায়গাটাকে স্ট্রং রাখি, আর অ্যাটলিস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আর হোক বা এসপিএসএস হোক, আমি যদি কিছুটা কাজ করতে জানি, আর সঙ্গে এবার আমি বলবো এইটা হচ্ছে তোমার মাস্টার ডিগ্রি পড়তে, এবার মাস্টার ডিগ্রি থেকে নেট যতদিন আমি পাচ্ছি না সেই সময়টার মধ্যে যদি আমি নিজেকে একটু ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এমএল তোমার মেশিন লার্নিং ইত্যাদি যদি কোনো কোনো কোর্স হোক, কোনো সার্টিফিকেট কোর্স, কোনো ডিপ্লোমা যদি করে রাখতে পারি, তাহলে কিন্তু তার সিওরিটি বা পসিবিলিটি অনেকটাই ঠিক হয়ে যায় যে ওইখানে ইন্টারভিউ গিয়ে আমি পাবো, তখন আমি কেউ দুধাপ নয় এখন আমি 3 ধাপ এগিয়ে আছি বাকিরা। একদম স্যার, এটা স্কিলড হওয়াটা এখন বর্তমান যুগে খুবই দরকার, খুবই দরকার। এবং এই বর্তমান সময়ে আমার যা মনে হয় যে এত কিছু অপরচুনিটিস আমাদের কাছে রয়েছে, স্কিলড হওয়ার জন্য আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্টিস আমাদের ফেস করতে হবে, কারণ একদম যে কোনো কিছু স্কিলড আমরা যদি হতে চাই আমাদের নিজেদের ইচ্ছাটা থাকাটা দরকার, ইচ্ছা এবং থাকে। সেটাই বাকিদের থেকে আমাদেরকে আলাদা করবে। আমি জাস্ট একদম। একটা এক্সাম্পল দিই সৌভিক, আমি তো একটা মানে রুরাল এরিয়ায় একটা কলেজে পড়াতে এসেছি, আমি প্রায় দীর্ঘ 11-12 বছর আমি কিন্তু হার্ডকোর কলকাতার মধ্যে পড়িয়েছি। তারপর একটা রুরাল এরিয়া বলবো তোমার মফস্বল এরিয়ার কলেজে পড়াতে এসেছি, সেখানে যে ছেলে মেয়েগুলো আসে না পড়তে, তারা কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নার। তো ফার্স্ট জেনারেশন এরকম একটি স্টুডেন্ট আমার কাছে
আমার ওটা ছিল এখানে আসার পরে থার্ড ব্যাচ সম্ভবত। তো ছেলেটি একদম প্রথম দিন থেকে আমি লক্ষ্য করতাম, যখন আমরা একদম প্রিলিমিনারি কনসেপ্ট স্কেলে ধর ডায়াগোনাল বা ভার্নিয়ারের একটু কঠিন অঙ্ক দিচ্ছি ক্লাসে, ও দেখছি করে ফেলতে পারছে। ওই ছেলেটিকে আমি দেখলাম আস্তে 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 ও দেখলাম লেগে থাকলো। ও লেগে থেকে কি করলো, ও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ভালো মার্কস পেলো। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ও চলে গেল ডাইরেক্ট সিইউইটি দিল, দিয়ে ও রিমোট সেন্সিং জিআইএস এ গেল। রিমোট সেন্সিং জিআইএস এ যাওয়ার আগে ও মনে হয় পোস্ট গ্রাজুয়েটটা কমপ্লিট করে নিয়েছিল, আমার যতদূর খেয়াল করছে। করে নিয়ে ও চলে গেল হচ্ছে, মানে প্রথমে জিওগ্রাফি পোস্ট গ্রাজুয়েট করলো, জিওগ্রাফিতে পোস্ট গ্রাজুয়েট করে ও নেটটা ক্লিয়ার করে নিল। ক্লিয়ার করে নিয়ে ও তারপর চলে গেল হচ্ছে সিইউইটি দিয়ে, আবার সিইউইটি দিয়ে ও চলে গেল রিমোট সেন্সিং জিআইএস নিয়ে পড়তে তোমার এতে, তোমার দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, কারণ ওর র্যাঙ্ক খুব হায়ার হয়েছিল, খুবই ওপরের দিকে, সম্ভবত 1 কি 2 র্যাঙ্ক ছিল পুরো অল ওভার ইন্ডিয়া এসসি ক্যাটাগরিতে। তো সে ওখানে পড়তে গিয়ে ওখান থেকে দিল গেট। মানে আমরা দেখো ওপেনিংটা কিভাবে হচ্ছে, জিওগ্রাফিতে মাস্টার্স নেট, এবার এখানে থেমে ও ভাবলো আরেকটু বেটার কিছু, তখন এসএসসি হচ্ছে না এখানে, এই জন্য ও তখন চলে গেল ওদিকে, গিয়ে করলো গেট। গেট করে ও বলছে ও এখনো গেট করে ওর হয়ে গেছে। ও আমাকে বলছে যে স্যার আমার খুব শিগগির হয়তো হয়ে যাবে, আর 30 লাখ পার অ্যানাম এখনই ও কিন্তু অফার পাচ্ছে। পুরো শিফট হয়ে গেছে কেরিয়ারটা। তার সঙ্গে জিওগ্রাফির আছে হচ্ছে বেস, রিমোট সেন্সিং সঙ্গে গেট, ওদিক থেকে। একদম স্যার, এই জিনিসগুলো আমার যতদূর মনে হয় যে স্টুডেন্টরা অনেকেই আছে যে হয়তো তারা একাডেমিক লাইন বলতে নেট পাস করে, নেট করলো, তারপর পিএইচডি করলো, কলেজে পড়াবে, এইটুকুনি গন্ডির মধ্যে তারা হয়তো জানে। তো আমি চাইছি যাতে বাকিরা সবাই একটু আইডিয়া যাতে থাকে যে নেট পাস করার পরেও এই লাইনটা ছাড়াও আরো অন্যান্য অনেক লাইন হতে পারে, যে লাইনগুলোতে তারা তাদের কেরিয়ারকে গড়তে পারে। তো স্যার আমি জানি আপনার জিওগ্রাফি যেহেতু ব্যাকগ্রাউন্ড, আপনার পক্ষে ওই সাবজেক্টটারই বলাটা খুব বেশি ইজি হবে বা আপনি ওই ব্যাপারে পারদর্শী। আমি চাই মোটামুটি ওভারঅল আপনি যদি দু একটা আইডিয়া দেন, যেখানে সমস্ত সাবজেক্টের ছেলে মেয়েরাই তারা নিজেদের স্কিলকে কাজে লাগিয়ে বা স্কিলকে ডেভেলপ করে নেট ব্যাপারটাকেও কাজে লাগিয়ে, মানে নেটটাকে নিয়ে স্কিলকে নিয়ে সে জীবনে একটা ভালো কেরিয়ার করতে পারে, তো সেই ব্যাপারে যদি আপনি আপনার কোনো মতামত জানান স্যার। ঠিক আছে, মোটামুটি দেখো সায়েন্সের যে সমস্ত সাবজেক্ট এগুলোর তো অনেক স্কোপ আছে আমরা জানি। যে সাবজেক্ট গুলোকে ভাবা যায় না অনেক ক্ষেত্রে যে একাডেমিক লাইনের বাইরে স্কোপ আছে, আমি এরকম 2-4টে এক্সাম্পল দিচ্ছি। ধরো ফিলোসফি, একজন ছাত্র বা ছাত্রী সে ফিলোসফিতে মাস্টার্স করে সে নেট পেল, এবার সে দেখছে যে বারবার করে পরীক্ষা দিয়েও সে কিন্তু হয়তো কলেজ সার্ভিস কমিশন পাচ্ছে না, তার কারণ কলেজ সার্ভিস কমিশন এই বিষয়টার গন্ডিটা আবার তোমার পেরিয়ে যাওয়াটা আরো অনেকটা বড় একটা স্টেপ বা জাম্প দেয়া, তার জন্য এপিআই স্কোর অনেক স্ট্রং করতে হয়, সেটা একটা আলাদা ইস্যু। তো সে ভাবলো আমার তো এক্ষুনি কিছু একটা করতে হবে, তাহলে কি করা যায়, আমার হাতে অল্প সময় আছে। তাহলে সে তখন যদি একজন ফিলোসফি স্টুডেন্ট হিসাবে যদি সে এথিক্যাল স্টাডি, একটা আলাদা বিষয় আছে এথিক্স, যেটা আমরা হয়তো জিওগ্রাফিতে অল্প একটু জানি রিসার্চ এথিক্স, কিন্তু ফিলোসফির ক্ষেত্রে পুরো বিষয়টাই হচ্ছে এথিক্স দিয়েই কিন্তু এই সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। তো এথিক্স এর সাথে মেশিন লার্নিং এমএল এর যে কম্বিনেশন না, এই কম্বিনেশন তাকে আটকাতে পারবে না। এথিক্স এর সাথে এআই এমএল এই মুহূর্তে একটা ডেডলি কম্বিনেশন। আমি আরেকটা বলি, ল্যাঙ্গুয়েজ বেস সাবজেক্ট, যে সাবজেক্টে মানে অলমোস্ট খুব সেই চান্স থাকে যে একাডেমিক লাইনের বাইরে অন্য কিছু আসে। আমি একটা খুব অদ্ভুত অদ্ভুত বিষয় বলছি, যেটা এখন সবাই জানি আমরা, কিন্তু ওখানে স্কোপ আছে এটা বুঝতে পারি না। ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে, আমরা জানি যে তোমার ওয়েব সিরিজ, মুভিজ এগুলো সব আসছে, তার নিচে থাকছে হচ্ছে যে ভাষায়, ধরো বাংলা, একটা হিন্দি সিনেমা হচ্ছে নিচে বাংলায় লেখা চলছে, সেখানে যে কাজগুলো করে না সেই কাজটা করে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়াররা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা একটা আলাদা কোর্স। তো যে ল্যাঙ্গুয়েজ বেসড আছে না, সে যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সঙ্গে নেট নিয়ে যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সে যদি কোর্স কমপ্লিট করে, তাহলে এখানে একটা তার বিশাল বড় জায়গা রয়েছে। আর এই জায়গাগুলো এখন আনএক্সপ্লোর্ড, অনেক ক্ষেত্রে খুব মুসলিমেও মানুষই পাচ্ছে জায়গা। তো এরকম ভাবে এটা একটা কম্বিনেশন। তারপর আমি একটা হিস্ট্রির বলি, খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রির সঙ্গে জিআইএস, তার সঙ্গে নেট যদি কেউ করে থাকে, তাহলে তার এখানে স্কোপ থাকছে হচ্ছে স্কাল্পচার, যেগুলো ওল্ড স্কাল্পচার গুলো সেগুলোর ম্যাপিং এর কাজ হয় প্রচুর।
মানে হিস্টোরিক্যাল জিওগ্রাফি যেটা, সেই সমস্ত ম্যাপিং এর কাজে তার কিন্তু প্রচুর কদর বেড়ে যাবে। আর যদি আমি পলিটিক্যাল সায়েন্স বলি, তাহলে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ইলেকটোরাল ম্যাপিং হয়, সেখানেও জিআইএস জানা ছেলে লাগে। সঙ্গে যদি নেট থাকে তার তো কম্বিনেশনটা আরো স্ট্রং হয়ে গেল। তো এইরকম ভাবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যে সাবজেক্টে নেট হচ্ছে তার সাথে তার সাবজেক্টের যে তোমার বেসিক যে কোর্স সেটা সংক্রান্ত একটা কোর্স, সঙ্গে যদি তার কাছে জিআইএস, রিমোট সেন্সিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু নলেজ থাকে, আর যদি সেটা সায়েন্স বেসড হয় তাহলে তার সঙ্গে, যেমন ধরো ইকোনমিক্স এর ক্ষেত্রে জানতে হবে আর বা এসপিএসএস বা ভালো কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, স্ক্রিপ্টিং জানতে হবে। হ্যাঁ, তো এইগুলো হলে কিন্তু তাকে আটকাতে পারা যাবে না, এখনো আটকাতে পারা যাবে না, এখনো স্কোপ আছে। একদম স্যার, মানে আমাদেরকে যে সাবজেক্টে নেট পাস করছি তার সাথে সাথে তার আনুষঙ্গিক যদি আমরা কিছু স্কিলড করতে পারি, স্কিল নিয়ে কাজ করতে পারি, সেইগুলোই আমার মনে হয় যে জীবনে আমাদেরকে অনেকটা এগিয়ে দেবে। স্যার নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে কলেজ সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ চলছে, মানে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো আমাদের এখান থেকেও প্রচুর স্টুডেন্টরা তারা কলেজ সার্ভিস কমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে, যারা হয়তো শুধু নেট পাস করেছে তারাও করেছে, বা যারা পিএইচডি করছে তারাও করেছে, বা পিএইচডি কমপ্লিট করার পরও তারা করেছে। তো যারা কলেজ সার্ভিস কমিশনের জন্য ইন্টারভিউ দিতে যাবে, সেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউটা একটা পিএইচডির ইন্টারভিউ থেকে অনেক ডিফারেন্ট, অনেক আলাদা। তো সেক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের জন্য যখন তারা প্রিপেয়ার করবে, সেই ইন্টারভিউর জন্য তাকে কিভাবে নিজেকে প্রস্তুত করা বা নিজেকে কিভাবে রেডি করা দরকার, আর ইউজিসি নেটের যে প্রিপারেশনটা সে করেছে, যেটার মাধ্যমে ইউজিসি নেট সে কোয়ালিফাই করেছে, সেই সাবজেক্ট নলেজটা কতটা কলেজ সার্ভিস কমিশনের জন্য তাকে হেল্প করবে, এই জিনিসটা একটু স্যার ক্লিয়ার করে দেন। ঠিক, একদমই। দেখো, আমাদের যে ইউজিসি নেটের জন্য যে সিলেবাসটা আছে না, সেটা মোটামুটি তোমার পোস্ট গ্রাজুয়েটকে ফলো করেই হয়, বা ইউজি থেকে কিছুটা টেনে হয়, ইউজি থেকে একটা অ্যাডভান্স স্টাডি হয়। তো আমি যখন ওই তোমার নেটের জন্য বা জেআরএফ এর জন্য প্রিপেয়ার করছি না, যে ওখানে সিরিয়াসলি সিস্টেমেটিক ওয়েতে পুরো সিলেবাস কভার করবে, সে কিন্তু অনেকটা ইন্টারভিউ এর জন্য এগিয়ে গেল, অনেকটা এগিয়ে গেল। শুধু এখানে কলেজ সার্ভিস কমিশনেতে ইন্টারভিউ ছাড়া আর যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমেই আসি হচ্ছে তোমার পাবলিকেশন। যে পাবলিকেশনে একটা মার্কস থাকে, এক্সাক্ট মার্কস আমি এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, কিন্তু আমি এতটুকু বুঝি যে 5টা 6টা মিনিমাম ভালো ভালো জার্নালের পেপার। ভালো ভালো জার্নাল বলতে নিশ্চয়ই তুমি জানো যে ভালো জার্নাল বলতে আমরা বুঝি যেগুলোর রেফারেন্সিং অনেক ভালো হয়, যেগুলোর মধ্যে ইম্প্যাক্ট ফ্যাক্টর হাই থাকে, যে সমস্ত জার্নালগুলো বা যে সমস্ত তোমার ম্যাগাজিনগুলো আমরা ইন্টারন্যাশনালি হতে হবে তারপর মানে নেই, ন্যাশনাল প্রচুর ভালো ভালো জার্নাল আছে, সঙ্গে লোকাল আমাদের স্টেট লেভেলে ভালো ভালো জার্নাল আছে, যে জার্নালগুলো সবাই অ্যাকসেপ্টেড হিসাবে না, অ্যাকসেপ্টেন্স যার আছে, তো সেই জার্নালগুলোতে কিন্তু পেপার পাবলিশ করতে হবে। আর আমাদের একটা ধারণা থাকে যে আমি একা পেপার পাবলিশ করব, পুরো মার্কস পেয়ে যাব, তা কিন্তু নয় বিষয়টা। একটা ভালো কাজ করতে গেলে গ্রুপ স্টাডি করতে হয়। গ্রুপ স্টাডি মানে আমি একটা এনভায়রনমেন্টের কাজ করব, কিন্তু ল্যাবের কাজ আমরা আর কতটা জানি জিওগ্রাফার স্টুডেন্ট হিসেবে, জিওগ্রাফিকে। তা আমি নিজে আমার পিএইচডি কাজ করতে গিয়ে জুলজির একজনের অনেক সাহায্য নিয়েছি, ল্যাবে গিয়ে কাজ শিখেছি, প্রচুর ওয়াটার কোয়ালিটি থেকে শুরু করে অনেক কিছু শিখে তারপর কাজটা করেছি। অনেক সময় আমরা ল্যাব থেকে করিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা হলো না। শিখতে হবে, করে নিতে হবে, গ্রুপে কাজ করতে হবে। তো ভালো ভালো কিছু পাবলিকেশন করতে হবে, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে ওই পাবলিকেশন ছাড়া আমরা ভাবি যে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কনফারেন্স গুলোতে তো কোনো মার্কস নেই, সার্টিফিকেটের তো কোনো মার্কস নেই, কিন্তু আমরা ভাবি যে তোমার পেপারে মার্কস আছে তাহলে আমার কনফারেন্স গিয়ে কি হবে। না, কনফারেন্স যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কনফারেন্স গেলে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাহস বাড়ে, অনেক ধরনের কাজ, মানে শুধু ভারতের বিভিন্ন জায়গা নয়, সারা পৃথিবীর কোথায় কি কাজ হচ্ছে একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং বিভিন্ন জায়গায় তোমার ফেসটা পরিচিত হয় যে ইয়েস ওই ছেলেটা ওখানে গিয়ে খুব ভালো পেপার প্রেজেন্ট করেছিল। এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু টিচারদের মনে দাগ কাটে যে ও ওখানে ফার্স্ট হয়েছিল, ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। এই বিষয়গুলো খুব দরকার, এটা কনফারেন্সের বিষয়। থার্ড হচ্ছে যে ইন্টারভিউর জন্য একটা প্রস্তুতি লাগে। ইন্টারভিউর জন্য যে প্রস্তুতি সেটা হচ্ছে, দেখো কলেজ সার্ভিস কমিশন সাধারণত আমাদেরকে ডেমো দিতে বলে, টিচিং এর ক্ষেত্রে একটা ডেমো দিতে বলে। এবার অনেকে কি করে না, ডেমোর বিষয়টা খুব শক্ত, ভীষণ হার্ড একটা বিষয়, কারণ এটা মনে রাখতে হবে যে ডেমোটা যে বিষয় দেবো সেই বিষয় থেকেই কিন্তু কোয়েশ্চেন শুরু হবে। তাই জন্য বুঝে শুনে এমন একটা বিষয়ে আমি ডেমো দেবো যে বিষয়টা কিন্তু আমার পুরোপুরি গ্রিপে,
যা আলোচনা করতে পারবে সেটাতে উত্তর দিতে পারবো, এবং সেটাতে আমি ড্রয়িং করতে পারবো, এক্সাম্পল দিতে পারবো, কিছু ক্যালকুলেশন করতে পারবো, পারলে কিছু ফর্মুলা লিখতে পারবো। অ্যাক্টিভিটি বেশি হবে, বোর্ড ওয়ার্কটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা করে নিয়ে পড়াতে হবে। তো এটা বিষয়। আর কিছু থাকে এক্সপিরিয়েন্সে মার্কস। তো এক্সপিরিয়েন্সটা যাদের আছে তারা তো মার্কসটা পেয়ে যাবে, যাদের নেই তারা পাবে না, তাদেরকে ইন্টারভিউ আরো ভালো করতে হবে। এইরকম ভাবে, এছাড়া তো পিএইচডি এবং নেটে মার্কস থাকেই, জেআরএফ যারা পায় তারা একটু বেশি মার্কস পায়, এরকম ভাবে পুরো স্কোরটা কিন্তু তৈরি হয়। স্যার, এই পুরো জার্নিটা মানে মাস্টার্স করার পর থেকে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে জার্নিটা, একটা লং জার্নি, এবং এর মধ্যে নিজের মানে নিজের পেশেন্স ধরে রাখা, স্টুডিয়াস থাকা এবং ডিসিপ্লিন থাকাটা খুব দরকার। এবং এর মাঝখানে দেখা যায় প্রচুর এরকম স্টুডেন্ট আছে যে নিজের পারিবারিক কারণে হোক বা বিভিন্ন কারণে সে হয়তো হাল ছেড়ে দেয়, নিজেকে আর ধরে রাখতে পারে না। তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরা যারা নিজেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই প্রফেশনটাতেই দেখতে চায়, কিন্তু এত লম্বা জার্নি, বয়স বেড়ে যাওয়া, পারিবারিক সাপোর্ট না থাকা, সেই কারণের জন্য হয়তো তারা এই যুদ্ধটায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না এবং গিভ আপ করে দেয়। তো আমি চাইবো তাদের জন্য আপনি একটু সাজেশন দিন যে কি করে তারা নিজের মোটিভেশনকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, যাতে তাদের যে স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, সেই স্বপ্নটা যাতে তাদের পূরণ হয়। এই বিষয়টা সত্যি খুব চ্যালেঞ্জিং। দেখো, আমরা যখন শুরু করেছিলাম যে আমাদের জার্নিটা, আমি 2008 সালের নেট, আমি খুব অল্প সময়ের জন্য, সেই সময় তো হার্ড কপির ওই সার্টিফিকেট হাতে আসতো, তখন তো অনলাইনে পেতাম না, অনলাইনে শুধুমাত্র দেখা যেত কিন্তু সার্টিফিকেট আসতো না। তো তার জন্য আমার মনে আছে আমার সার্টিফিকেট আসতে প্রায় 1 ইয়ারের বেশি টাইম লেগেছিল, আমি একটা সিএসসি মিস করেছিলাম। আমি কিন্তু আমার জার্নিটাও কিন্তু প্রচুর লং, আমি 2008 থেকে 2020 পর্যন্ত আমি কিন্তু তোমার গভর্নমেন্ট অ্যাপ্রুভ পিটিটি হিসাবে পড়িয়েছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করেছি, সেটা হোক ডিস্টেন্স হোক রেগুলার হোক, আমি বিভিন্ন কলেজে গিয়ে পড়িয়েছি, তোমার বিভিন্ন ধরনের তোমার টিউশন করেছি। টিউশন কেমন করেছি সেই সময়, আমার একটা মানে জীবনে ইচ্ছে ছিল যে আমি কখনো কলেজ সার্ভিস কমিশন পেয়ে গেলে টিউশন করবো না, আমি তারপর আর করি না, তাই জন্য তার আগে পর্যন্ত আমি করেছি। আমি ইউজি স্টুডেন্ট পড়িয়েছি, আমি পিজি স্টুডেন্ট পড়িয়েছি, আমি নেটের জন্য জেআরএফ এর জন্য স্টুডেন্ট পড়িয়েছি, এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি এন্ট্রেন্সের জন্য পড়িয়েছি। তো সেই রকম ভাবে তুমি কিছুটা বলতে পারো যে আমি টিকেছিলাম। এবং আমার সঙ্গে এই যে স্কোপ গুলো ছিল, যে বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ানো, সঙ্গে আমি ওই সময় রিমোট সেন্সিং জিআইএস কিছুটা কাজ করতে পারতাম। এখন হয়তো সেটা আর আপডেটেড নেই, কিন্তু এখন এখন যারা তারা হয়তো এগিয়ে গেছে আমার চেয়ে অনেক, কিন্তু সেই সময় সেটা দিয়েও আমি কিছু নিজের কাজ এবং অন্যের কাজ বলতে শেখানো, অন্য কিছু নয় কিন্তু, সেটা আশা করি তুমি বুঝবে। তো শেখানোর কাজ দিয়েও কিন্তু আমি তখন আমার ব্যবস্থা করে নিতে পেরেছি। আজকের যুগে দাঁড়িয়ে সত্যি ব্যাপারটা আরো বেশি কিন্তু শক্ত হয়ে গেছে, টাফ হয়ে গেছে। তাই জন্য ওই যে আমি একটু আগে কিছু কম্বিনেশনের কথা বললাম, ডেডলি কম্বিনেশন, সেই ডেডলি কম্বিনেশন গুলো থাকলে আমার মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে আমি কাউকে বলতে পারবো না যে তুমি কলেজে গিয়ে পার্ট টাইম করো, গেস্ট করো, তার কারণ এখন ওপেনিং গুলো আর নেই সেভাবে। এখন করতে হবে কিন্তু কোনো তোমার প্রজেক্টে কাজ করতে হবে, তার জন্য ওই ডেডলি কম্বিনেশন তোমাকে রাখতে হবে। বা দেখা যাবে ওই কম্বিনেশনে গিয়ে তুমি হয়তো আরো ভালো ওপেনিং পেয়ে অন্য শিফটে চলে গেলে, যেটা আমি আমার একটি ছাত্রের উদাহরণ দিলাম। তো সেই রকম ভাবে তোমাকে টিকে থাকতে হবে। আর যদি একটা একটা জিনিস আমি বিশ্বাস করি যে যদি কিছুকে আমি মানে চাই না যেটা আমি করেই ছাড়বো, সময় লাগবে, তোমার অনেক পরীক্ষা নেবে, কিন্তু শেষ পর্যন্ত এটা হবে। আমাকে প্রায় 12 বছর ওয়েট করিয়েছে, কিন্তু এক যুগ ধরে আমি কিন্তু লড়ে থেকেছিলাম। আমি আবার বলছি, সেই সময় স্কোপ ছিল, ওপেনিং ছিল, সেই সময় এই লড়াই করার মতো কিছু ডালপালা খড়কুটো হাতে আনার মতো ছিল। এখন হয়তো সেটা কম আছে, কিন্তু ওই যে আরো বেশি কম্বিনেশনটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, তাই জন্য। মানে ব্যাপারটা হয়েছে যে স্কোপ আমাদেরকে নিজেদেরকে অপেক্ষা করতে হবে এবং তার জন্য শেষ দিন পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে, মানে কোনোভাবেই ইচ্ছা যদি থাকে সেই টাকাকে আমাদেরকে বেরোলে চলবে না। স্যার, আমরা আমাদের আলোচনাটা একদম শেষের দিকে চলে এসেছি। শুধু একটা কথাই জিজ্ঞেস বলার আছে আপনাকে, যে সামনেই জুন 2026-এর নেট পরীক্ষা, মানে আর 1 মাস মতো বাকি আছে পরীক্ষার্থীদের জন্য। তো আপনি যদি তাদেরকে এই কটা দিনে কিভাবে তারা নিজেদেরকে রেডি করবে এবং কিভাবে তারা জুন 2026-এর পরীক্ষাটা খুব ভালো করে যাতে দিতে পারে, দু একটা কথা যদি তাদের জন্য বলে দেন। হ্যাঁ, যারা জুন মাসে পরীক্ষা দেবে তারা তো অলমোস্ট সামনে চলেই এসছে। তাদের জন্য আমি কোনো রোড ম্যাপ এখন করতে পারবো না, তার কারণ রোড ম্যাপটা মিনিমাম 6 মান্থসের হয়। তো আমি একটা জিনিসই বলবো, যে যতদিন সময় বাকি আছে সেই সময়গুলোতে একটা দুটো বিষয় একটু মাথায় রাখবে।
সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করছো ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের অপশন পড়ো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের কোয়েশ্চেন নয়। আর ওই একটা ধরো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন একটা থিম থেকে এসছে, মানে ওই থিমটা থেকে ওই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে ফিরিয়ে আসবে তা নয় কিন্তু, বা অপশনটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে এটাও নয়। তাহলে ওর কি বাকি আছে? আরেকটা জিনিস আমি ভীষণ বলতাম, সেটা হচ্ছে নিজের একটা এরর বুক তৈরি করতে। যে আমি ধরো আগের বার পরীক্ষা দিয়ে পাইনি, বা আমি আগে একটা পরীক্ষা দিয়েছিলাম সেটা থেকে পাইনি, সেটা থেকে আমি কি ভুল করেছিলাম সেটাকে নোট ডাউন করে নিয়ে সেটা যাতে আর না হয় সেটার জন্য চেষ্টা করো। আর একদম প্রথমে বলেছিলাম, জাস্ট এটা বলে আমি শেষ করব, যে একদম প্রথমেই বলেছিলাম যে একটা থিম যখন পড়ছি ওটা নিয়ে সম্পূর্ণটা জানো, কমপ্লিটটা জানার চেষ্টা করো, ওটা নিয়ে অল্প জেনে ছেড়ে দেওয়া নয়। একদম, থ্যাংক ইউ স্যার আপনার সময় দেওয়ার জন্য, খুবই ভালো লাগলো। মানে আশা করি স্টুডেন্টদের যা যা ডাউট ছিল সেগুলো আপনি মানে আমি তাদের হয়ে প্রশ্নগুলো করলাম এবং আপনি সেই উত্তরগুলো দিয়ে আশা করা যায় সেগুলো সবটাই স্টুডেন্টদের ক্লিয়ার হয়ে গেল। এবার বাকি যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি আশা করি সেগুলো স্যারের কাছে তুলে ধরলে স্যার সেগুলোর উত্তরও হয়তো কমেন্ট সেকশনে আমাকে দিয়ে দেবে, আমি সেই উত্তরগুলো পাঠিয়ে দেবো। তো থ্যাংক ইউ স্যারকে এই সময় দেওয়ার জন্য। আশা করি তোমাদের জুন 2026 এবং পরবর্তীকালে ডিসেম্বর বা তারপরেও যারা নেটের জন্য প্রিপারেশন করছো, এই স্যারের যে এক্সপিরিয়েন্স বা স্যারের যে কথাগুলো সেগুলো তোমাদের হয়তো ভীষণ ভীষণ কাজে লাগলো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।